উড়ান পাঠশালার পক্ষ থেকে আমরা যে এসএলএসটি ক্লাস 11, 12, 9, 10 এর হিস্ট্রি ক্লাস করাচ্ছিলাম এবং সেখানে আমরা একটা যে টপিক এনেছিলাম সুলতানি যুগ এবং সুলতানি যুগের পরে মোগল যুগ। এই মোগল যুগের আজকে হিস্ট্রি চলছে এবং এখানে আমরা পলিটিক্যাল হিস্ট্রিটাই শুরু করব, যেখানে হচ্ছে একদম বাবর থেকে শেরশাহ পর্যন্ত আমাদের থাকবে। আর ঠিক পরের ধাপে যেখানে আমরা পড়াবো আকবর থেকে জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব এবং তারও পরে মোগলদের অ্যাডমিনিস্ট্রেশন, মোগলদের স্থাপত্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, যেটা আমরা বলি প্রশাসনিক ব্যবস্থা, এটা পড়াবো। তাহলে আজকে আমরা একটু দেখে নিই যে মোগল যুগ যেখান থেকে শুরু হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই সূচনাকাল, মানে পলিটিক্যাল হিস্ট্রি বাবর থেকে। তাহলে মোগল যুগের যে ফাউন্ডার, যাকে আমরা বাবর বলে চিনি, এই বাবর শব্দের অর্থ হচ্ছে সিংহ বা বাঘ, ঠিক। এবং বাবরের জন্ম হয়েছিল কোথায়? সেন্ট্রাল এশিয়ার, মানে মধ্য এশিয়ার ফারঘানাতে, ঠিক। এবং সময়টা হচ্ছে 14ই এপ্রিল 1484 খ্রিস্টাব্দ। বাবরের বাবা ছিল ওমর শেখ মির্জা, বাবরের মা ছিল কুতলুক নিগার খানুম। এই কুতলুক নিগার খানুম আর ওমর শেখ মির্জা, এই দুজনেই ছিলেন দুজন বিখ্যাত লোকের বংশধর, ঠিক। স্ট্যানলি লেনপুল বলেছিল এশিয়ার দুই অভিশাপ চেঙ্গিস খান এবং তৈমুরলং এর বংশধর ছিলেন বাবর। বাবর বাবার দিক থেকে ছিলেন তৈমুরলং এবং পঞ্চম বংশধর ছিলেন। আবার যখন তিনি তার মায়ের দিক থেকে হচ্ছেন চেঙ্গিস খানের, তখন তিনি ত্রয়োদশ, মানে 13 নম্বর বংশধর। বেশ। বাবরের জন্মস্থান যেখানটায় হয়েছিল ফারঘানা, এটা বর্তমানে উজবেকিস্তানে অবস্থিত, এটা জানবে। 1494, ঠিক, এই সালটা খুব ইম্পর্টেন্ট। তাহলে বাবরের জন্ম 1483 আর 1494 কেন ইম্পর্টেন্ট? কারণ বাবরের সিংহাসন আরোহণ হয়েছিল। বাবরের বাবা ওমর শেখ মির্জা মারা যান এবং 11+ এজেই বাবরকে সিংহাসনে বসতে হয়, ঠিক। এবং সিংহাসনে বসার মধ্যে 1494 থেকে 1499 মধ্যেই বাবর দুবারের জন্য ফারঘানা এবং সমরখন্দ হারিয়ে ফেলেন এবং 1499-তে জোগাড়, মানে আবার সেটাকে অর্জন করেন, আবার ফিরে পান। তারপরেই আবার 1501 সালে বাবর আবার সমরখন্দ এবং ফারঘানা হারিয়ে ফেলবার পথে যায়। কারণটা হচ্ছে সেই সময় শাহিবানি খান বাবরকে আক্রমণ করে। বাবর শাহিবানি খানের কাছে যুদ্ধে পরাস্ত হয়। তখন বাবরের যে দিদি ছিল, যার নাম ছিল খানজাদা বেগম, সে শাহিবানি খানকে অফার দেয়, যদি আপনাকে আমি বিবাহ করি তাহলে আমার ভাইয়ের রাজ্য কি বেঁচে যাবে? কিছুক্ষণ চিন্তা করার পরে শাহিবানি খান রাজি হয়। শাহিবানি খান বাবরের দিদিকে বিয়ে করে এবং বাবরের রাজ্য পেয়ে যায়। মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। এবার বাবর আমাদের যে যুদ্ধে শাহিবানি খানের কাছে হেরেছিল 1501 সালে, সেই যুদ্ধটার নাম কি ছিল? সেই যুদ্ধটার নাম ছিল হচ্ছে আমাদের, কি বলবো, আর্চিয়ানের যুদ্ধ, তাই তো? মনে থাকবে এটা। দেখো এখানে সব পয়েন্ট আমি বলে দিয়েছি। কুতলুক নিগার খানুম, এটা একটু দেখে নেবে, ঠিক আছে। ফরগনা বর্তমানে উজবেকিস্তান। এবার দেখো বাবরের শাহিবানি খানের কাছে যে যুদ্ধটা হেরেছিল, আর্চিয়ানের যুদ্ধ, ঠিক। 1504 সালে বাবর কাবুল দখল করেন এবং 1507 খ্রিস্টাব্দে বাবর পাতশাহ উপাধি নেন। মনে থাকবে, পরপর দুটো সাল। এবং 1512 সালে বাবর উবেদুল্লাহ খানের কাছে হেরে যান। এই যুদ্ধটার নাম ছিল গাজদাওয়ানের যুদ্ধ। এবং গাজদাওয়ানের যুদ্ধে হেরে যাওয়ার পরে বাবর অনুভব করেন এই জায়গাটা তার পক্ষে আর খুব ভালো নয়, তাকে একটা অন্য কোনো অঞ্চলে যেতে হবে। এবং সেরকমই একটা সংকল্প নিয়ে বাবর 5 বার ভারত আক্রমণ করলেন এবং সেখানে একবারও সফল হলেন না। সফল হলেন 1519 খ্রিস্টাব্দে, যখন ভিরা অঞ্চল বাবর জয় করল। বাবরের প্রথম সফল ভারত অভিযান। 1519 সালে বাবর যখন ভিরা অঞ্চল লাভ করছে, সেই সময় 1520 এবং 1522 সালে, ঠিক আছে, বাবর
তার পুত্র আমাদের হুমায়ুন আর কামরানকে কিছু অঞ্চল দিয়ে রেখে যান এবং 1523 সালে বাবরকে ডেকে পাঠানো হয় আমাদের পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খান লোদি এবং একই সঙ্গে পাঞ্জাবের সঙ্গে হচ্ছে মনে রাখতে হবে আমাদের আরেকটা জায়গা ছিল, সেটা হচ্ছে বিহারের শাসনকর্তা আলম খান লোদি এবং মেবারের রানা যার নাম ছিল হচ্ছে সংগ্রাম সিং বা রানা সঙ্গ বাবরকে আমাদের ভারত আক্রমণের জন্য ইনসিস্ট করে এবং বাবর সেই কথা মতো 1526 খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাস্ত করে। ইব্রাহিম লোদি প্রথম পানিপথের যুদ্ধে বাবরের সঙ্গে লড়াই করতে গিয়ে নিহত হন। বাবর এই যুদ্ধে আমাদের উজবেকি ওয়ার প্রসেস যেটাকে বলে তুলঘুমা এবং রুমি চালু করেছিলেন। তুলঘুমা কি? তুলঘুমা হচ্ছে তীরন্দাজ তোমার অশ্বরী বাহিনী ডায়াগোনাল ভাবে মানে তেরছা ভাবে আক্রমণ করবে, আর রুমিটা হচ্ছে একটা গরুর গাড়ির ওপরে কামান বসিয়ে মাঝ বরাবর ঠেলতে ঠেলতে নিয়ে গিয়ে সেটাকে বাস্ট করাবে। ঠিক মনে থাকবে এটা। এবার বাবর পরের যে যুদ্ধ করলো খানুয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে, তাতে সংগ্রাম সিংকে পরাস্ত করলো। রাসব্রুক উইলিয়ামস একটা হিসেব দিয়েছিল প্রথম পানিপথের যুদ্ধের সময় বাবরের বাহিনী ছিল 12,000 আর ইব্রাহিমের বাহিনী ছিল 1,20,000, তাতে বাবর জিতেছিল। আবার বাবর যখন খানুয়ার সঙ্গে যুদ্ধ করতে গেল তখন বাবরের বাহিনী হচ্ছে তোমার 20,000 বেড়ে হয়েছিল 20,000 আর রানা সঙ্গ হচ্ছে 1,40,000 মানে 1:7। এই যুদ্ধে বাবর কিন্তু জিতে গেল। ঠিক বাবর তার আত্মজীবনী বাবুর নামাতে এই খানুয়ার যুদ্ধ জয়টাকে জিহাদ বা হোলি ওয়ার বলে উল্লেখ করেছিল, কারণ মুসলিমরা যখন বিধর্মীদের সঙ্গে যুদ্ধ করে এটাকে হোলি ওয়ার বলে বা জিহাদ বলে। 1528 সালে বাবর চান্দেরির যুদ্ধে আমাদের মালবের শাসনকর্তা মেদিনী রায়কে হারান। এটাও রাজপুতদের বিরুদ্ধে বাবরের জয়লাভ, তাই বাবর এই যুদ্ধটাকে চান্দেরির যুদ্ধটাকেও কিন্তু বলেছেন আমাদের জিহাদ। নেক্সট বা হোলি ওয়ার 1529 সালে বাবর ইব্রাহিম লোদির ভাই মাহমুদ লোদি এবং বাংলার শাসনকর্তা নসরত শাহের মিলিত বাহিনীকে পরাস্ত করলো। কোন যুদ্ধে পরাস্ত করলো? যুদ্ধটার নাম হচ্ছে আমাদের ঘাঘর বা ঘরঘড়া যুদ্ধ। ঠিক ইম্পর্টেন্ট। ঠিক তারপরের বছরই 1530 সালে বাবর দেহত্যাগ করেন, মারা যান। তাহলে বাবর কিন্তু ভেড়ার যুদ্ধেও আমাদের কি করেছিল? আমাদের ওই গোলা বারুদের ইউজ করেছিল, তাই তো, বা উজবেকি ওয়ার প্রসেসটাকে ইউজ করেছিল। বাবর তখন কি বলবো একজন আনবিটেন ছিলেন ওই ভারতে এসে, এবং বাবর মারা যাচ্ছেন 30-এ। বাবর মারা যাচ্ছেন আগ্রাতে, বাবরের সমাধি আছে কোথায়? কাবুলে। ঠিক বাবরকে বলা হয় প্রিন্স অফ মানিয়ার্স। এই প্রিন্স অফ মানিয়ার্স না, প্রিন্স অফ অটোবায়োগ্রাফি মানে আত্মজীবনীর রাজপুত্র। আবার বলা হয় সোলজার স্কলার। ঠিক আছে, আমাদের সোলজার স্কলার বাবরকে বলা হয়। তার মানে আমাদের একজন জ্ঞানী সৈনিক বা একজন পণ্ডিত সৈনিক। আবার বাবরকে বলা হয়েছে আমাদের প্রিন্স অফ গার্ডেন, তাই তো, বাগানের রাজপুত্র। বাবর 8 প্যারাডাইস অফ দিল্লির 8ম স্বর্গ তৈরি করেন, যার নাম ছিল জার আফসান গার্ডেন। বাবর ভারতবর্ষে প্রথম 4 বাগ বা 4 স্কোয়ার গার্ডেন নিয়ে আসে। ঠিক কাবুলিবাগ মসজিদ তৈরি করে বাবর। এবং বাবর মনে রাখবে পানিপথের কাছে কাবুলিবাগ মসজিদ বা জার আফসান গার্ডেন ছাড়াও বাবরের আরো কিছু তোমার কীর্তি ছিল। বাবর একটা বই লেখেন যার নাম ছিল রিসালা-ই-আজ, যেটা কবিতা সংকলন টাইপের বই। আর একটা আত্মজীবনী যার নাম তুজুকি বাবরি বা বাবরনামা, যেটাকে প্রথমে ফার্সি ভাষায় অনুবাদ করেছিল আব্দুর রহিম খানের পুত্র উনি, এবং পরবর্তীকালে খুব জনপ্রিয় একটা ইংরেজি অনুবাদ করেন মাদাম বেভারিজ। বেশ, এবার বাবরের ক্ষেত্রে অনেক কিছু বলবার আছে। এরপরেও বাবরের একটা নিজস্ব লেখার স্টাইল ছিল যাকে বলা হতো খাত-ই বাবরি। বাবর প্রচুর শের শায়েরি আর মুখবায়ান লিখেছিল, এটাও মনে রাখতে হবে। ঠিক আব্দুর রহিম খানন চাকতে তুর্কি কাবুলে সমাধিস্থ করা হয়, সবই এখানে রয়েছে। পানিপথে কাবুলিবাগ মসজিদ বলেছি, জামা মসজিদ তৈরি করেছিল।
যার আফসান বাগানটিকে দিল্লির অষ্টম স্বর্গ বলা হয়েছিল। বাবর গোয়ালিয়রের রাজা বিক্রমজিৎকে পরাস্ত করে তার কাছ থেকে কোহিনূর ডায়মন্ডটা সংগ্রহ করেছিলেন এবং সেই কোহিনূর হীরাটা দিয়ে দিয়েছিলেন তার পুত্র হুমায়ুনকে। খাতি বাবরি মুবায়ন, বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায় তিনি তার সমসাময়িক ছিলেন। বাবরের প্রথম স্ত্রী ছিলেন মাহিম বেগম। এই মাহিম বেগমের ছেলেই ছিল হচ্ছে হুমায়ুন। এবার হুমায়ুন আসছে। হুমায়ুন মনে রাখতে হবে ভালো করে, হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে ভাগ্যবান। 1508 খ্রিস্টাব্দে কাবুলে হুমায়ুন জন্মগ্রহণ করেন, ঠিক আছে। এবং এটাও মনে রাখবে ভালো করে যে হুমায়ুন তোমার খুব পণ্ডিত মানুষ ছিলেন। হুমায়ুনকে প্রথমে একবার বলা হয়েছে যে হুমায়ুন হচ্ছে মোগল যুগের সমস্যা সন্তান, প্রবলেম চাইল্ড অফ মোগল, ঠিক। আবার হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে ভাগ্যবান। স্যার কিরম হয়ে গেল না ব্যাপারটা, যে ভাগ্যবানও বলছে আবার বলছে সমস্যা সন্তান। হুমায়ুন দেখো খুব পণ্ডিত ছিল। হুমায়ুন জ্যোতির্বিদ্যা মানে জ্যোতিষশাস্ত্র বলো, ম্যাথমেটিক্সে খুব দক্ষ ছিল এবং উনি অনেক কিছু নিয়ম মানতেন, যেমন শনিবার হলে নীল, মঙ্গলবার হলে লাল কাপড়, ঠিক আছে। এই যে এরকমভাবে একটা জিনিস রঙের করে একটা মেনটেন উনি করতেন। হুমায়ুন প্রথম দিকটা তার ভাগ্য ভালোই ছিল। 1532 সালে দৌড়া বা দাদরার যুদ্ধে উনি কিন্তু শেরশাহ সুরিকে পরাস্ত করেছিলেন। আবার একই রকমভাবে 1532-33 সালে যখন মেবারের রানী কর্ণাবতী খুব বিপদে পড়েন, কারণ গুজরাটের শাসনকর্তা বাহাদুর শাহ তাকে আক্রমণের হুমকি দেয় বা আক্রমণ করতে উদ্যত হয়, তখন তিনি হুমায়ুনের কাছে সাহায্য চান। হুমায়ুন তখন সাহায্য করতে রাজি ছিলেন না। তখন একটা রূপোর রাখি ওনাকে পাঠান এবং বলেন, বোন যখন বিপদে পড়বে তখন দাদার কর্তব্য কি। তখন হুমায়ুন কি করেছিলেন, সেই কথা শুনে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন। কাকে? রানী কর্ণাবতী, চিত্তরের রানী বা মেবার কুইন কর্ণাবতী তোমরা যেটা বলো, এই রানী কর্ণাবতীকে উনি সাহায্য করতে এগিয়ে এসেছিলেন। এবং এই কথাটাকেই কাজে লাগিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর 16ই অক্টোবর 1905 খ্রিস্টাব্দে তোমার রাখি বন্ধন উৎসব করেছিল, মুসলিম ভাইদের হাতে রাখি পরিয়ে দিয়েছিল। মনে থাকবে এটা ইম্পর্টেন্ট। পরের পয়েন্টে চলে যাই। এবং দেখো হুমায়ুন যখন সিংহাসনে বসেছিলেন, হুমায়ুনের বিস্তৃত জীবন কাহিনী তার বইমাত্রেয় বোন গুল বাদন বেগম লিখেছিল। এবং হুমায়ুনের রাজত্বটাকে আমাদের কয়েকটা ভাগে আমরা ভাগ করতে পারি। দেখো যদি বলি হুমায়ুনের 1530 1540, এটা হচ্ছে হুমায়ুনের সংগ্রাম পর্ব। চল্লিশ থেকে 1545, এই পর্বটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা আত্মগোপন পর্ব। আবার 1545 থেকে 54, এটাকে বলবো হচ্ছে প্রত্যাবর্তন পর্ব। লাস্ট 54 থেকে 1560, এটা হচ্ছে পুনঃস্থাপন পর্ব। মনে থাকবে? তাহলে চারটে ভাগ আমি করে দিলাম, যেটা তোমাদের পড়তে সুবিধা হবে কোন কোন স্টেজে কি। তাহলে হুমায়ুনের পরের যে স্টেজটা ছিল 1539 সালে চৌসার যুদ্ধে শেরশাহ সুরির কাছে হেরে যান এবং হুমায়ুন তারপরে চেষ্টা করেন আবার ফিরে আসবার। এবং 1540 খ্রিস্টাব্দে যখন হুমায়ুন শুরু করলেন আর একটা বিখ্যাত যুদ্ধ, যে যুদ্ধটার নাম কি ছিল আমাদের, যার নাম হচ্ছে আমাদের বিলগ্রামের যুদ্ধ বা কনৌজের যুদ্ধ, তাতেও হুমায়ুন শের খান কাছে বা শেরশাহর কাছে পরাস্ত হন। তখন হুমায়ুন ঠিক করে নেন যে আত্মগোপন করা ছাড়া কোনো পথ নেই। হুমায়ুন তখন আত্মগোপন করলেন। কোথায় করলেন? এবার উনি আত্মগোপন করলেন রানা ভিরসালের তোমার দরবারে। এবার রানা ভিরসাল হচ্ছে
অমরকোটের রানা বা রাজা, এবং সেখানেই আকবরের জন্ম হয়েছিল 15ই অক্টোবর 1542 সালে। এবং হুমায়ুনের স্ত্রী ছিল তখন কে, যার গর্ভে জন্ম হয়েছিল আমাদের আকবরের, তার নাম হচ্ছে হামিদা বানু বেগম। এরপর বলা হলো জীবিত হোক বা মৃত হোক হুমায়ুনকে ধরতে পারলে পুরস্কার দেওয়া হবে। তখন হুমায়ুনের ব্যাপারটা ভালো লাগলো না, তখন রানা ভিরসালের কোর্ট ছেড়ে বৈরাম খাঁকে সঙ্গে নিয়ে, কিছু সৈন্যকে সঙ্গে নিয়ে উনি পালিয়ে গেলেন পারস্য বা ইরানে তহমাস্পের রাজসভায়। তহমাস বললে এখানে থাকো খাও কিচ্ছু অসুবিধা নেই, কিন্তু মাথায় রাখবে একটাই কথা, যে তুমি যখন তোমার দিল্লি ফিরে পাবে তখন অর্ধেক দিল্লি তুমি আমার হাতে তুলে দেবে। ভালো কথা। এবং হুমায়ুন বুঝতে পারলেন যে এখানে বেশি দিন আর থাকা যাবে না। সুযোগ এলো, সুযোগ অবশ্যই এলো, সেটা হচ্ছে 1555 সালে মাছিওয়াড়ার যুদ্ধের সময় হুমায়ুন ঘুরিয়ে আমাদের পারস্যের তহমাস্পের সৈন্যদের আক্রমণ করলেন। ওরা যখন পিছু উঠলো তখন উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে উনি ঢুকে গেলেন কোথায়, আমাদের ভারতে। এবং এই সময় হুমায়ুন একটা ফয়সলা করলেন, সেটা হচ্ছে শেরশাহের যে বংশধর ছিল, ঠিক আছে, তার সঙ্গে উনি যে যুদ্ধটা করলেন 1555 সালে, তার নাম হচ্ছে কি, তার নাম হচ্ছে 56 সালে, সরি না 55 ঠিকই আছে, 55 সালে উনি যে যুদ্ধটা করেছিলেন তার নাম ছিল হচ্ছে সিরহিন্দের যুদ্ধ। এবং সিরহিন্দের যুদ্ধ করেই হুমায়ুন সিংহাসন ফিরে পেলেন, কিন্তু বেশি দিন স্থায়ী হলো না, কারণ সিরহিন্দের যুদ্ধে জয়লাভের পর উনি আমাদের কি হলেন, ওই পাঁচমহলের সিঁড়ি থেকে মানে লাইব্রেরি থেকে পড়ে গিয়ে ওনার মৃত্যু হয়, তাই তো। ঐতিহাসিক স্ট্যানলি লেনপুল বলেছিল, হুমায়ুন স্টাম্বল আউট অফ লাইফ অ্যান্ড স্টাম্বল থ্রু ইট, মানে হুমায়ুন সারা জীবন হোঁচট খেতে খেতেই চলেছিলেন এবং চলেও গেলেন হোঁচট খেয়ে। বেশ, জানা গেল। এবার দিওয়ানি হুমায়ুন বলে একটা হুমায়ুন বই লিখেছিল, এটা মনে রাখবে ভালো করে। এবং হুমায়ুনের মৃত্যুর পরে হুমায়ুনের স্ত্রী, আরেক স্ত্রী হাজি বেগম তৈরি করেছিল হচ্ছে হুমায়ুনস টুম্ব। কোথায় করেছিল? দিল্লিতে, যেটাতে আমাদের ডোম, মানে কি বলবো, মানে ডোম স্ট্রাকচারে তৈরি হয়েছিল। এটাকে অনেকেই বলে পায়োনিয়ার অফ তাজমহল, ঠিক আছে, মনে থাকবে, তাজমহলের পায়োনিয়ার বলা হয়। এবার দেখো, হুমায়ুনের সময় আমাদের সেরকম ঘটনা বলতে গেলে তেমন কিছু নেই, যেটা এখানে বলা হয়েছে সবই বলে দিলাম। চিত্ররানী কর্ণাবতী, এগুলো সবই বলে দিয়েছি। ভিরসাল, ঠিক আছে, মাছিওয়াড়ার যুদ্ধ, সিরিন্দের জন্য আদিল শাহকে পরাস্ত করেন, ফিরে পান, পাঁচমহলের সিঁড়ি থেকে হোঁচট খেয়ে পড়ে মারা যান, মনে থাকবে। এবার আসছে কি আমাদের, এবার আসছে আমাদের বিখ্যাত রাজা, তার নাম কি, আমাদের শেরশাহ। শেরশাহ সুলতানি আদিল হাজরাতি আলা এই উপাধিগুলো নিয়েছিল। মধ্যপ্রদেশের বাজাউরে জন্ম, তাই তো, 1472, কেউ বলে 1484। আফগান ছিলেন, বাবার নাম ছিল ফরিদ খান, ঠিক আছে, এই আদি নাম ফরিদ খান আফগান, এবং বাবার নাম কি ছিল, বাবার নাম ছিল হাসান খান, সাসারামের জাগিরদার, ঠিক আছে। প্রথম জীবনে মোগল সম্রাট আকবরের অধীনে সৈনিকের চাকরিও করেছেন। বাংলা বিহারের শাসনকর্তা বাহার খান লোহানির দরবারেও উনি চাকরি করেছিলেন। এই সময় তিনি একটি বাঘকে হত্যা করেন এই বাহার খান লোহানির দরবারে চাকরি করতে গিয়ে, তখন তার নাম হয়ে যায় কি, আমাদের শের খান, ফরিদ খান থেকে শের খান। 1534 সুরজগড়ের যুদ্ধে বাংলা সুলতান গিয়াসউদ্দিন মেহমুদ শাহকে উনি পরাস্ত করেন। আফগান অস্ত্র ব্যবসায়ী ইব্রাহিম সুরের পৌত্র ছিলেন, কিন্তু 1532 সালে দাদরা যুদ্ধে আবার উনি হুমায়ুনের কাছে হেরে গিয়েছিলেন। শেরশাহ আরবি ফার্সি গণিতে বিরাট নলেজ ছিল তার। 21 বছর উনি তার বাবা হাসান খার অধীনে জাগিরদারের কাজ করতেন এবং ভূমি রাজস্ব সংস্কার অংশগ্রহণ করেছিল।
এবার হাসানের মৃত্যু হলে ইব্রাহিম লোদি শেরশাহকে সাসারামের জাগির দ্বারা প্রভু বানিয়ে দেন এবং পরবর্তীকালে মোগল সম্রাট বাবর শেরশাহকে সাসারামের জাগির হিসেবে ফিরিয়ে দেন। চান্দেরির যুদ্ধ, বাবরের সহযোগী ছিলেন হচ্ছে শেরশাহ, কিন্তু বাবরের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে 29 সালে উনি বাবরের বিরুদ্ধে যুদ্ধ করে হেরে যান ঘরঘরার যুদ্ধে। আবার 1532 সালে হুমায়ুনের কাছে দৌড়ার যুদ্ধে হেরে যান। বিহারের মৃত শাসক মোহাম্মদ শাহের স্ত্রী শেরখাকে ডেকে পাঠান এবং তার পুত্র জালালের সংরক্ষণ নিযুক্ত করেন। শেরখা উচ্চাকাঙ্ক্ষাটা পূর্ণ করে উনি দুজন বিধবাকে বিয়ে করেন, একটা লাডমালিকা এবং আরেকজন হচ্ছে গহর গোসাই। তাদের কাছ থেকে প্রচুর সোনা সংগ্রহ করেন। দুই বিধবা মহিলা লাডমালিকা আর গহর গোসাইকে বিয়ে করে আমাদের প্রচুর ধন সম্পত্তি পান। মনে থাকবে। লাডমালিকা বিবাহের পর তিনি পূর্ব ভারতের প্রবেশদ্বার চুনার দুর্গটা পান। বিবি মলকা তার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী করে যান শেরশাহকে। শেরশাহ তার ছেলে ইসলাম শাহ তেলিগাগড়ির যুদ্ধে মোগলদের পরাজিত করেছিল এবং 39-এ চৌসা, তা বলে দিয়েছি, 40 সালে আমাদের বিলগ্রামের যুদ্ধ। চৌসার যুদ্ধে যখন জয়লাভ করেন তখন শেরশাহ যে উপাধিটা নিয়েছিল, কি নিয়েছিল? ফরিদুদ্দিন দুনিয়াওয়াদিন আবুল মুজাফফর শেরশাহ সুলতান, তাই তো। 41 সালে ঘোখর প্রদেশ আক্রমণ করেছিল। খিজির খান বিদ্রোহ করলে শেরশাহ তা দমন করেন। খিজির খান বিদ্রোহ। মালবার গোয়ালিয়া দখল করেন 42-এ। রায়সিনা বিজয় করেন 43-এ। মারওয়ারের শাসনকর্তা মালদেবকে পরাস্ত করেন সেমেল আর সুমেলের যুদ্ধ, গিরি সুমেলের যুদ্ধ। এই সময়টা কথা বলেছিল যে সামান্য একটু বাজরার জন্য আমি সারা হিন্দুস্তান হারাতে বসেছিলাম, তাই তো আমি এক মুঠো বাজরার জন্য সম্পূর্ণ হিন্দুস্তানের সাম্রাজ্য হারাতে বসেছিলাম। কালিঞ্জর দুর্গ জয়টাই শেরশাহের জীবনের লাস্ট। এই কালিঞ্জরের দুর্গ জয় করতে গিয়ে শেরশাহ তোমার কি হয়েছিল, ওই কিরাত সিংকে হারিয়েছিল, কিন্তু একটা মানে গোলা বারুদ বাস্ট করে গিয়ে উনি মারা যান, তোপ বাস্ট করে গিয়ে উনি মারা যান। কালিঞ্জরের দুর্গ তার শেষ অভিযান। বিখ্যাত গ্র্যান্ড ট্যাঙ্ক রোডটা করেছিল, যাকে সারাকি আজম বলা হতো, যেটা আমাদের এই কি বলবো বাংলাদেশের সোনারগাঁও থেকে শুরু করে যেটা সিন্ধুর থাট্টা পর্যন্ত বিস্তৃত ছিল, 1500 ক্রোশ লম্বা। এটা অ্যাকচুয়ালি অশোকের সময় উত্তরা পথ এটাকে বলা হতো, সারাকি আজম। এটা গ্র্যান্ড ট্র্যাক নামে পরিচিত হয়। দ্বিতীয় রাস্তাটি আগ্রা থেকে বুরহানপুর, আগ্রা। আর একটা সেকেন্ড রাস্তা করা হয় আগ্রা থেকে বুরহানপুর। থার্ডটা হচ্ছে আগ্রা থেকে যোধপুর এবং চিতর। আর চতুর্থ রাস্তাটি হলো মুলতান থেকে লাহোর পর্যন্ত বিস্তৃত হয়। আশরফি বলে একটা গোল্ড কয়েন এবং দাম নামে একটা কপার কয়েন এবং রুপি নামে একটা তোমার কি বলবো রৌপ্য মুদ্রা চালু করেন। সমগ্র রাষ্ট্রকে উনি 47টা শিখ বা পরগনায় ভাগ করেন। সিকান্দারি গজ এই যন্ত্রের সাহায্যে মেপে জমিতে উনি কবুলিয়ত বা পাট্টা ব্যবস্থা চালু করেন। পাট্টা হচ্ছে কৃষকের জমির ওপর স্বীকৃতি, কবুলিয়ত হলো কৃষকের ভূমি রাজস্ব দেওয়ার অঙ্গীকার, যে আমি অমুক মিয়া আমি বলছি যে ভূমি রাজস্ব দেব, যে অঙ্গীকার করছি সেটা। শেরশাহ ঘোড়ার ডাকের ব্যবস্থা করেন। জরিমানা আর মহাশিলানা দুই প্রকার রাজস্ব ব্যবস্থা চালু করেন। জরিমানা হচ্ছে 2.5% আর মহাশিলানা হচ্ছে 5%। ঠিক আছে। আব্বাস খান শেরওয়ানি শেরশাহের জীবনে লিখেছিল, তার নাম তারিকি শেরশাহী, এটা মনে রাখবে। সমগ্র রাজ্যকে 47টা শিখে ভাগ করেছিল, বলে দিয়েছিলাম আমি। শিখ মানে পরগনা। হিন্দু রাজস্ব মন্ত্রী ছিল টোডরমল। শেরশাহ পুরনো কিলাই কুহানা মসজিদ নির্মাণ করেন বিহারের সাসারামে। এছাড়া রোটাসগড় দুর্গ তৈরি করেছিল। সমগ্র রাজ্যকে 47টা সরকারে ভাগ করেছিল পরগনা, তাই তো। সবচেয়ে সর্বনিম্ন একক ছিল, এই যে সর্বনিম্ন একক ছিল গ্রাম। মুকাদ্দাম মানে মুখিয়া, পাটোয়ারি। পুলিশি ব্যবস্থা, স্থানীয় অপরাধ নিবারণের জন্য শেরশাহ পুলিশি ব্যবস্থা চালু করেন। এই পুলিশি ব্যবস্থাটা হচ্ছে শেরশাহকে পুলিশি ব্যবস্থার জনক বলা।
মধ্যযুগের পুলিশি ব্যবস্থার জনক, হিন্দু সেনাপতি ব্রহ্মজিৎ গৌড়, রায়তরি ব্যবস্থায় যে মহাশিলানা 5% আর জরিমানা 2.5% বলেছি, পাট্টা অর্থাৎ জমিতে যারা দেওয়া হয়। ঠিক, তাহলে আমরা প্রথম পর্বটা আজকে শেষ করলাম মোগলের, যেখানে শুরু হয়েছিল আমাদের বাবর থেকে হুমায়ুন, তারপরে শের শাহ পর্ব আমরা শেষ করলাম। এবার দ্বিতীয় পর্বে যখন আমরা যাব সেটা হচ্ছে আকবর, তারপর জাহাঙ্গীর, শাহজাহান আর ঔরঙ্গজেব শুরু করব। ঠিক আছে, থ্যাংক ইউ।